প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই আজকের কেমিস্ট্রি ক্লাসে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের 11তম অধ্যায়ের তৃতীয় ক্লাসটা করতে যাচ্ছি। এর আগে আমি এই অধ্যায়ের উপর আরও 2টি ক্লাস করেছি। সেই 2টি ক্লাস আমি আপলোড করেছি তোমাদের জন্য। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে সেই ক্লাস 2টি ভালোভাবে পর্যবেক্ষণ করেছো। আর সেই ক্লাস 2টি যদি তুমি পর্যবেক্ষণ করে না থাকো, তাহলে আজকের যে আমি তৃতীয় ক্লাসটা করতে যাচ্ছি সেটা কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে না। আর আজকের জন্য আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকিন। আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। অ্যালকিন মানে হচ্ছে যেটা হাইড্রোকার্বন, মনে রাখতে হবে এগুলো সবগুলো হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন বিশিষ্ট যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের মধ্যে আজকের বিষয় হচ্ছে অ্যালকিন। তাহলে চলো আমরা অ্যালকিন সম্বন্ধে আলোচনা করি। অ্যালকিন, তাহলে অ্যালকিনের মধ্যে আমাদের যেটা প্রথম যে শর্ত সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন অসম্পৃক্ত আগেই বলেছি যখন ক্লাসিফিকেশন করিয়েছি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তোমরা জানো যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে অন্তত পক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেই হাইড্রোকার্বনগুলো হচ্ছে অসম্পৃক্ত। যেহেতু অ্যালকিনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে, সেহেতু এটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে এখানে কি আছে? একটি দ্বিবন্ধন আছে কার্বন কার্বন, তার মানে হচ্ছে কার্বন শিকলে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এটা মনে রাখতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অন্তত পক্ষে একটি, এবং সেটা সাধারণ সংকেত কিন্তু আমরা আগে শিখেছিলাম। সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত আমরা কি শিখেছিলাম? CnH2n, এটা ছিল সাধারণ সংকেত। এবং তার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সেই অ্যালকিনগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেন মানে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এজন্য এগুলোকে বলা হয় অলিফিন। এজন্য এটাকে বলা হয় অলিফিন। এটা হচ্ছে এই অ্যালকিন সম্বন্ধে মোটামুটি একটু প্রাথমিক ধারণা। তাহলে চলো এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই কতগুলো অ্যালকিন। এখন আমি যদি অ্যালকিনের কয়েকটা সংকেত লিখি, তাহলে প্রথমে লিখবো হচ্ছে C2H4, তারপরে লিখি C3H6, C5H10। আমি 3টা এখানে লিখলাম সংকেত। সেই 3টা সংকেতকে দেখো, আমি যদি ভেঙে ভেঙে দেখাই, আমাদের তো বলা ছিল সেখানে কি থাকবে? কার্বন কার্বন কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। তাহলে এখানে কিন্তু এইভাবে সংকেতগুলো দেখলে কিন্তু মনে হয় না কোনো জায়গায় দ্বিবন্ধন আছে কিনা। এখন তাহলে আমরা দেখি একটু বর্ণনার মাধ্যমে। কার্বন, প্রথম যৌগটার মধ্যে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে আমরা একটা কাজ করি, 2টা কার্বন নিয়ে নিই, এবং কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। বাকিগুলো কি দ্বারা পূর্ণ হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে বাকিটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, এটাই। তাহলে প্রত্যেকটা কার্বনের মনে রাখতে হবে 4টা করে কিন্তু হাত থাকবে, অর্থাৎ বাহু থাকবে। এখন তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা থেকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, যেমন CH2 দ্বিবন্ধন CH2। দেখো এইভাবেও লেখা যাবে, এইভাবে লেখা যাবে, এইভাবে লেখা যাবে, 3টা ভাবে তুমি লিখতে পারো। তো মনে রাখো, এই যে দেখো এখানে দ্বিবন্ধন আছে। এবার আমরা দ্বিতীয়টা থেকে একটু দেখি, এটা থেকে আমরা একটু দেখে নিই। এটা থেকে আমরা কি নিতে পারি? কার্বন কয়টা? কার্বন 3টা। দেখো কার্বন 1টা 2টা 3টা, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন দিলাম। বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এটার কয়টা লাগবে? 3টা লাগবে। এটার এই পাশে 2টা, এই পাশে 1টা, মোট গেল 3টা, আর একটা লাগবে, তাহলে এটা 4টা। এটার কয়টা আছে? 2টা, তাহলে এখানে আরো 2টা লাগবে। বাকিগুলো কি দ্বারা পূর্ণ হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এটা তোমাদের মনে রাখতেই হবে। দেখো তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, CH3
CH3 প্রথমটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, পরে কি আছে CH আছে, CH আছে শুধুমাত্র, পরে দ্বিবন্ধন, তারপরে আছে CH2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এটা এইভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যায়। আমরা ভেঙে ভেঙে লিখলে আমরা বুঝতে পারি সেখানে দ্বিবন্ধন রয়েছে। আর তৃতীয়টা থেকে আমরা কি আনতে পারি, দেখো দেখি, C5H কত 10। আমরা যদি এটাকে ভেঙে লিখি, কার্বন কয়টা, কার্বন অবশ্যই 5টা, আমরা 5টা কার্বন নেই, 1 2 3 4 5, এর মধ্যে আমরা একটা দ্বিবন্ধন থাকবে, তাহলে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। প্রত্যেকটা কার্বনের জন্য মনে রাখবে 4টা করে বাহু থাকবে। এই কার্বনের এই পাশে 2টা, এই পাশে একটা, 3টা আছে, আরেকটা লাগবে। এটার জন্য শুধুমাত্র 2টা আছে, আরো 2টা লাগবে। তাহলে হাইড্রোজেন দিয়ে দিই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সব জায়গায় হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। আমরা হাইড্রোজেন দিচ্ছি। এখন এটার আরেকটা রূপ যদি আমরা দেখি, তাহলে প্রথম কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, 3টা, তার মানে কি CH3। তারপরে একটার মধ্যে আছে শুধু CH2, কারণ এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন। এর পরেরটার সাথে কিন্তু CH2 আমরা লিখতে পারি। এর পরেরটার সাথে কি আছে, শুধু C এর সাথে একটা হাইড্রোজেন, তার পরেরটার সাথে ডাবল বন্ড আছে এবং CH2 আছে। অর্থাৎ দেখো অনেকভাবে লেখা যায়, ভালোভাবে তোমাদের শিখতে হবে যাতে কোনোভাবে সেটা ভুল করার কোনো সুযোগ না পাও। তাহলে আমি বিশ্বাস করি তোমরা অ্যালকিন চিনতে পেরেছো। আর অ্যালকিনের সাধারণ সংকেতটা কি, CnH2n, এটাই হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। অর্থাৎ কার্বন সংখ্যা যত, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তার দ্বিগুণের সমান। 2টা 4টা, 3টা 6টা, 5টা 10টা, এগুলোই হচ্ছে অ্যালকিন। এবং নামগুলো কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। কার্বন সংখ্যার উপরে নাম হয়। কার্বন যখন 2টা থাকবে তখন হবে ইথিন, কার্বন যখন 3 তখন হবে প্রোপিন, কার্বন যখন 5 তখন হবে পেন্টিন। এটা একটু মনে রাখো। তাহলে চলো এখন আমরা চলে যাই অ্যালকিন কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। অ্যালকিনের প্রস্তুতি আমরা 2টা পদ্ধতিতে তোমাদের বইয়ের জন্য যতটুকু স্ট্যান্ডার্ড আমি ততটুকু আলোচনা করব। অ্যালকিন প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি তোমাদের জন্য মনে রাখো 2টা ভাবে অ্যালকিন প্রস্তুত করতে হবে। একটা হচ্ছে তোমার অ্যালকিন প্রস্তুতের জন্য অ্যালকাইল হ্যালাইড থেকে, 1 নাম্বার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে। সেটা কি, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায়, সেখানে যখন হ্যালোজেনগুলো যুক্ত হয়ে যায় তখন সৃষ্টি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সেটা কিভাবে দেখো, অ্যালকাইল হ্যালাইড আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড লিখি, সেটা নিয়ে হচ্ছে CH3 CH2 এবং সেটা দিয়ে দিয়ে হচ্ছে Br। এটার নাম কি, এটার নাম হচ্ছে, দেখো কার্বন হচ্ছে 2টা, এটা হলো ইথাইল হ্যালাইড। ইথাইল হ্যালাইড মানে হচ্ছে এখানে ব্রোমিন যেহেতু ব্রোমাইড, এটাকে নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, একটু লক্ষ্য করো, C2H5Br। আমরা এটা এবং এটা একই কথা এইভাবে লিখতে পারি, ইথাইল ব্রোমাইড। এখন আমরা এটা নেই, C2H5Br, এর সাথে বিক্রিয়া করবে কে, এর সাথে বিক্রিয়া করব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নেওয়া হবে, তখনই কিন্তু এখান থেকে উৎপন্ন হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, C2H4, তারপরে এখানে থাকবে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড, আরও থাকতেছে হচ্ছে 2টা H2O, অর্থাৎ পানি উৎপন্ন হবে। দেখো এই যে উৎপন্ন হলো সেটাই হচ্ছে ইথিন। ইথিন মানেই হচ্ছে অ্যালকিন, ইথিন মানেই অ্যালকিন। তাহলে আমরা দেখো কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আমি এখানে তোমাদের জন্য নিচ্ছি কি, ইথাইল ব্রোমাইড। তুমি যে কোনো কিছু নাও, আমি এখন যদি আরেকটা নিই, মনে করো C5H11Br, এটা কি,
এটা হচ্ছে পেন্টাইল ব্রোমাইড, পেন্টাইল ব্রোমাইড, অর্থাৎ এটাই হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল থাকবে, এর সাথে হ্যালোজেন থাকবে, সেটা অ্যালকাইল ব্রোমাইড। এর সাথে বিক্রিয়া করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, তার মানে কার্বন কয়টা 5টা, তাহলে এখান থেকে উৎপন্ন হবে C5H কত 10, আর সোডিয়াম বিক্রিয়া করবে ব্রোমিনের সাথে, এখন রাখবো হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, আর থাকবে পানি H2O। দেখো তুমি যে কোনো উপাদান নিয়েই সেটা তৈরি করতে পারো, মূল কথা হচ্ছে আমরা নিব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, সেই বিষয়টা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এটা গেল একটা পদ্ধতি। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অ্যালকোহল থেকেও আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এবার আমাদের 2 নম্বর কাজ, অ্যালকোহল থেকে আমরা সেটা তৈরি করব। অ্যালকোহল হতে এটা 2। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে যে সকল জৈব যৌগের মধ্যে হাইড্রক্সিল মূলক থাকবে তাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকোহলটা হচ্ছে এরকম, তার মানে ROH, এটাই কিন্তু অ্যালকোহল। এখন এই আর কি, এখন আবার আর মানে হচ্ছে CnH2n+1, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অ্যালকাইল মূলক। এখন যে কোনো একটা অ্যালকোহল আমরা নেই, যে কোনো একটা অ্যালকোহল নেই মানে হচ্ছে C2, তাহলে H5 সাথে কি থাকবে OH থাকবে, এটাই হচ্ছে অ্যালকোহল। তাহলে কার্বন সংখ্যা কত 2, তার মানে এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটার নাম হলো ইথাইল অ্যালকোহল। আগে কিন্তু আমাদের অবশ্যই সংকেতগুলো জানতে হবে, আর অথবা এটাকে বলা হয় ইথানল বলে, ইথাইল অ্যালকোহল অথবা ইথানল। এখন এটা থেকেও কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। কিভাবে দেখো, সে বিক্রিয়াটা হচ্ছে আমরা C2H5 এবং OH নিব। এটা কি করবে, এটা এখান থেকে যখন সালফিউরিক অ্যাসিড কি করে, নিরোধন ক্ষমতা আছে, এখানে সালফিউরিক অ্যাসিড পানি নিরোধন করতে পারে, অর্থাৎ পানিকে অপসারণ করতে পারে। তাহলে পানিকে অপসারণ করে সেখানে তৈরি করে দিবে C2H4, আর বাকি রইল কি, তাহলে পানি H2O, অর্থাৎ কোন মানে অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিড পানিকে আলাদা করে ফেলে, অপসারণ করে ফেলে, আর অপসারণ করলে সেখানে C2H4 পাওয়া যাবে। কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন ছিল কয়টা, মোট হচ্ছে 5টার একটা 6টা, তাহলে এখানে 4টা গেল হাইড্রোজেন, বাকি আছে আরো 2টা, আর এখানে বাকি আছে কি অক্সিজেন, অর্থাৎ পানি। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু অ্যালকিন প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে। এখান থেকে আরেকটা বিক্রিয়া করি, তার মানে এখানে যদি আমরা নিই C3H7OH, এটার নাম কি, কার্বন সংখ্যা কত 3, কার্বন সংখ্যা 3 হলে সেটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, এটা হলো প্রোপানল অথবা প্রোপাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। এটা থেকেও কি করবে, সালফিউরিক অ্যাসিড পানি নিরোধন করবে, অর্থাৎ পানিকে অপসারণ করবে, তখন এখানে হয়ে যাবে C5H10 আর হচ্ছে পানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল থেকেও আমরা কি তৈরি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি। তোমার যে কোনো অ্যালকোহল নিবা, সেই অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবো। এই অ্যালকিনগুলোর একটা নির্দিষ্ট নাম আছে, কার্বন সংখ্যা যখন 2 তখন হবে ইথিন, কার্বন সংখ্যা যখন 5 তখন হচ্ছে পেন্টেন। এটা নাম কি, এটা নাম হচ্ছে ইথিন, অর্থাৎ এটা অ্যালকিন। এটার নাম কি, এটা হচ্ছে পেন্টেন, এগুলোই হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা শিখলাম কিভাবে কি কি পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুত করা যায়। আমি আশা করি তোমরা প্রত্যেকে সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো। এবার চলো আমরা দেখে নেব যে অ্যালকিনের ধর্ম, অর্থাৎ অ্যালকিনের কিন্তু 2 ধরনের ধর্ম আছে। একটা হচ্ছে স্বাভাবিক ধর্ম, স্বাভাবিক মানে হচ্ছে এটা ভৌত ধর্ম। অ্যালকিনের ধর্ম, অ্যালকিনের ধর্ম 1 নাম্বার হচ্ছে ভৌত, আর 2 নাম্বার হচ্ছে রাসায়নিক। তাহলে ভৌত ধর্মটা কি,
ভৌত ধর্ম হচ্ছে অ্যালকিন সাধারণত যে সকল অ্যালকিনগুলো 1 থেকে 4 কার্বন বিশিষ্ট, 1 থেকে 4 কার্বন বিশিষ্ট সেগুলো কক্ষ তাপমাত্রা নিচে থাকে, আর এগুলো থাকে গ্যাসীয়। আমি আগেও বলি, আবার বলছি, 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ কক্ষ তাপমাত্রা নিচে থাকে, এজন্য তারা গ্যাসীয়। তার মানেটা কি? 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন কক্ষ তাপমাত্রার নিচে থাকে, ফলে তারা গ্যাসীয়। একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ভৌত ধর্মের। 2 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আর 5 থেকে 11 কার্বন বিশিষ্ট অ্যালকিন কক্ষ তাপমাত্রার উপরে থাকে, কক্ষ তাপমাত্রার উপরে থাকে, ফলে তারা তরল। একটু সেটা মনে রাখো, এটা হচ্ছে ভৌত ধর্ম। আর উচ্চতর অ্যালকিনগুলো কঠিন। উচ্চতর মানে হচ্ছে যখন কার্বন সংখ্যা 11-এর বেশি হবে, উচ্চতর অ্যালকিন সমূহ কঠিন হয়ে থাকে। এটা হচ্ছে এই তিনটা কি? এই তিনটা হলো ভৌত ধর্ম অ্যালকিনের। একটু মনে রাখবা, 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনগুলো কি থাকবে? কক্ষ তাপমাত্রার নিচে থাকে, কক্ষ তাপমাত্রা, এর জন্য তারা গ্যাসীয়। এই হলো গ্যাস আকারে থাকবে। আর 5 থেকে 11 কার্বন বিশিষ্ট অ্যালকিন সমূহ কক্ষ তাপমাত্রার উপরে থাকে, এর জন্য তারা হচ্ছে তরল। আর উচ্চতর অ্যালকিন সমূহ হচ্ছে কঠিন। এই বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে মনে রাখো। এবার আমরা চলে যাই রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে। রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে অ্যালকিনের মধ্যে কি ছিল? অ্যালকিনের মধ্যে অবশ্যই একটা বন্ধন ছিল, দ্বিবন্ধন। কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে খুবই শক্তিশালী। দ্বিবন্ধনের মধ্যে কার্বন শিকলে একটু লিখে নিই, অ্যালকিনের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনের প্রথমটি মানে প্রথমটি অর্থাৎ মানে প্রথম বন্ধনটি খুবই শক্তিশালী। মনে রাখতে হবে, প্রথম বন্ধনটি খুবই শক্তিশালী, কিন্তু দ্বিতীয় বন্ধনটি খুবই দুর্বল। এই দুর্বল থাকার কারণে তখন তারা রাসায়নিকভাবে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারে। কেন? এই যে দ্বিতীয় যে বন্ধনটা আছে সেটা খুবই দুর্বল থাকার কারণে। আর তখনই তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে মানে কি? তখন বিভিন্ন কিছুর সাথে যুক্ত হয়ে নতুন নতুন যৌগ প্রস্তুত করতে পারে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। প্রথম কাজ হচ্ছে সেটা কি করতে পারে? সংযোজন ধর্ম আছে, এর জন্য এটাকে বলা হয় সংযোজন। সংযোজনের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 নম্বর ধর্মের মধ্যে হাইড্রোজেন সংযোজন। এটা করতে পারে, হাইড্রোজেন সংযোজন করতে পারে। দেখো, আমরা যদি হাইড্রোজেন সংযোজন করি তখন কার সাথে? অ্যালকিন। তাহলে প্রথম একটা অ্যালকিন নেই C2H4, এটা একটা অ্যালকিন। এর সাথে যদি হাইড্রোজেন সংযোজিত হয়
এখানে কিন্তু এমনি এমনি সংযোজিত হবে না, কিছু রিকোয়ারমেন্ট লাগে। অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে সেটা লাগবে হচ্ছে, অবশ্যই মনে রাখো, নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তখন অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে সেখান থেকে অ্যালকেন হয়ে যাবে, C2H6 অ্যালকেন প্রস্তুত হবে। এটা মনে রাখো। তাহলে ধর্মের মধ্যে প্রথমটাই হচ্ছে হাইড্রোজেন সংযোজন করতে পারে। কে করে? অ্যালকিন। এখানে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। তাহলে ইথিন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় উৎপন্ন হয়ে যায় কি? উৎপন্ন হয়ে যায় ইথেন, অর্থাৎ আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন আরেকটা অ্যালকিন নেই, আরেকটা অ্যালকিন যদি নেই, এখানে কি নিব? একটু বড় নেই, C5, H হচ্ছে 10। তাহলে এর সাথে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। সে প্রভাবক কিন্তু একই, নিকেল প্রভাবক লাগবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তখন হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে 10টা, হয়ে যাবে 12টা, অর্থাৎ C5H হচ্ছে 12। এখন এটার নাম বলো, এটা কি? কার্বন সংখ্যা যেহেতু 5, তাহলে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্যান্টিন। এটা হলো প্যান্টিন। আর উৎপন্ন হয়েছে কি? সেটা প্যান্টেন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হলো। তুমি এভাবে যে কোনো অ্যালকিন নিয়ে সেটা কাজ করতে পারো। মনে রাখবে, প্রথম হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এবার আমরা চলে যাব পানি সংযোজনে, অর্থাৎ অ্যালকিন পানীয় সংযোজন করতে পারে। 2 নাম্বার হচ্ছে পানি সংযোজন। পানি সংযোজন, পানিকে সংযোজন করতে পারে। এটা কিভাবে পানিকে সংযোজন করে একটু দেখে নাও। আমরা যে কোনো একটা অ্যালকিন নেই, C2H4, এর সাথে পানি যুক্ত হবে, H2O। এখন পানি যুক্ত করার জন্য কিন্তু কতগুলো অবশ্যই রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপ লাগবে। তাহলে সেটা তাপটা কত মনে রাখতে হবে, সেটা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 60 ATM চাপ লাগবে, এবং আরেকটা লাগবে ফসফরিক অ্যাসিড লাগবে, অর্থাৎ PO3H3PO4। এই যে ফসফরিক অ্যাসিড, তিনটা জিনিস কিন্তু মনে রাখো। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 60 ATM চাপ লাগবে, এবং ফসফরিক অ্যাসিড লাগবে H3PO4। এর সহযোগিতায় তখন এটা যুক্ত হয়ে এখানে উৎপন্ন হয়ে যাবে CH2OH। দেখো এখানে কি উৎপন্ন হয়ে যাবে? সেটা অ্যালকোহল হয়ে যাবে। এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তুমি এইভাবে লিখতে পারো, অথবা C2H5OH এভাবে লিখতে পারো, অথবা এটা এইভাবে লেখা যাবে C2H6O। দেখো তিনটা ভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে উৎপন্ন হলো কি? এটাই হলো অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পেলাম অ্যালকেনের সাথে যখন পানি সংযোজিত হয় তখন উৎপন্ন হয়ে যায় অ্যালকোহল। এটা একটু মনে রাখবা। আর এটা কি ছিল? এটা ছিল ইথিন। ইথিনের সাথে পানি যুক্ত হবে, এটা হলো পানি। পানি যুক্ত করার পরে উৎপন্ন হয়েছে কি? অ্যালকোহল। অ্যালকোহল। এই অ্যালকোহলের নাম কি? সেই অ্যালকোহলটা হচ্ছে, যেহেতু কার্বন সংখ্যা হচ্ছে তোমার 2, তখন এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল নামটা মনে রাখতে হবে, ইথাইল অ্যালকোহল, অথবা এটার নাম হচ্ছে ইথানল। ইথানল একটু মনে রাখবে। এখন আমি এখানে ইথিন নিয়ে কাজ করছি, এখন তোমরা কাজ করো আরেকটা নাও, C4H8। তার মানেটা কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আমরা এটা নিচ্ছি বিউটিন। এই বিউটিনের সাথে যখন পানি যুক্ত করব, সেই রিকোয়ারমেন্ট অবশ্যই মনে রাখবা। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 60 ATM চাপ লাগবে, এবং ফসফরিক অ্যাসিড লাগবে, H3PO4। ফসফরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে কি? C4H9OH উৎপন্ন হবে। এটা একটু মনে রাখো। এখানে আমরা কি কি পাই? কারণ পানি যখন লাগবে বিক্রিয়া করবে অ্যালকেনের সাথে, সরাসরি সেটা হয়ে যাবে অ্যালকোহল।
তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন। বিউটিনের সাথে যখন পানি যুক্ত হবে তখন উৎপন্ন হবে বিউটানল। বিউটানল অথবা বিউটাইল অ্যালকোহল। বিউটাইল অ্যালকোহল। একটু মনে রাখো এই জিনিসগুলো উৎপন্ন হবে। আমি এখানে তোমাদের দুইটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তোমরা যে কোনো এখানে অ্যালকিন নিবা, যে কোনো অ্যালকিনের সাথে পানিকে সংযোজন করাইবা। রিকোয়ারমেন্ট 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 68 টিএম চাপ এবং ফসফরিক অ্যাসিড। তাহলেই সেখান থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যালকিনের ধর্মের মধ্যে প্রথমটা করেছে হাইড্রোজেন সংযোজন, দ্বিতীয়টা করলাম হচ্ছে পানি সংযোজন। এবার আমরা কাজ করব হলো ব্রোমিন সংযোজন। এবার কাজ করব ব্রোমিন সংযোজন করব কার সাথে? অ্যালকিনের সাথে। 3 নাম্বার Br2 সংযোজন, অর্থাৎ ব্রোমিন সংযোজন করব। এবং এই ব্রোমিন সংযোজনটা মনে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এটা হলো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। ব্রোমিন পরীক্ষাটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কিভাবে? কারণ অ্যালকিনের মধ্যে যখন আমরা ব্রোমিনের দ্রবণটা দিব, সে ব্রোমিনের কালারটা কি ছিল? প্রথম লাল বর্ণের ব্রোমিন দ্রবণটা দিব, তখন সেখান থেকে উৎপন্ন হয়ে যাবে আর ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হবে। ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হবে এবং সেটা কালারটা নষ্ট হয়ে যাবে। আর কালারটা যখন নষ্ট হয়ে যায়, এই কালার বিনষ্ট হওয়াটাই হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা যে একটা অসম্পৃক্ত যৌগ, তখন এটা পরীক্ষা করা যায়। যেমন আমরা এখানে নেব হলো C2H4, এর সাথে আমরা নিব হচ্ছে ব্রোমিন। তাহলে কি উৎপন্ন হবে? সেই ব্রোমিনটা যখন নিব তাহলে এখানে উৎপন্ন হয়ে যাবে CH2Br, CH2Br। এই যে উৎপন্ন হয়ে গেল, তার মানে কি? এই যে অ্যালকিনের সাথে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে গেছে। আমি একটু ভেঙে ঘুরাই দিই। দেখো, এটার মধ্যে কিন্তু একটা দ্বিবন্ধন ছিল, অর্থাৎ দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ছিল শক্তিশালী এবং আরেকটা বন্ধন ছিল দুর্বল। সেই দুর্বল বন্ধনটা ভেঙে যায়, দ্বিবন্ধন তার একক বন্ধন হয়ে যায়। আর একক বন্ধন হয়ে যাওয়ার ফলে যে একটা বন্ধন যে ফাঁকা থাকে, সেই একটা বন্ধনের মধ্যে যুক্ত হয় ব্রোমিন। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে CH2 দ্বিবন্ধন CH2, এর সাথে যুক্ত হবে কে? ব্রোমিন। তাহলে উৎপন্ন হয়ে যায় এই যে দ্বিবন্ধনটা থাকবে না, সেটা একক বন্ধন হয়ে যাবে। তখন হয়ে যায় CH2Br, একক বন্ধন CH2Br। এটা তোমরা এইভাবে লিখতে পারো। তার মানে এটা কি? এটা হলো ইথিন। আর উৎপন্ন হলো কি? এই যে এটার নাম, এটা একটা যৌগ, এটার নাম হচ্ছে ডাইব্রোমো। যেহেতু কার্বন দুইটা, ডাইব্রোমো ইথেন। এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। আর এটা বর্ণহীন। কিরকম? সেটা হচ্ছে বর্ণহীন। আর এই যে ব্রোমিন যে নেওয়া হয়েছিল, ব্রোমিন পানি, ব্রোমিনের দ্রবণ, সেটা কি ছিল? লাল বর্ণের। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ নেওয়া হয়েছিল, উৎপন্ন হয়ে যাবে বর্ণহীন ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে। আর এটাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। একটু মনে রাখো। আমি তোমাদের জন্য আরেকটা বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি কিভাবে হয়। আমি আশা করি তোমরা প্রত্যেকে সেটা বুঝতে পারছো। ব্রোমিন সংযোজনটা যদি আরেকটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই, যে তিনটা নিই, তার মানে CH3CH ডাবল বন্ধন CH2, এটা। এখন প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টা করে বাহু থাকবে। এখানে দেখো 3টা হাইড্রোজেন আছে আর একটা বন্ধন আছে, মোট 4টা। এই কার্বনের কয়টা? এই কার্বনের দুই পাশে 3টা আছে আর একটা হাইড্রোজেনকে ধরছে। আর এই কার্বনের জন্য 2টা আছে আর 2টা হাইড্রোজেন, মোট 4টা।
এর সাথে যখন ব্রোমিনটা যুক্ত হবে Br2, তখন আমি কার্বনগুলো আগে লিখি এখানে একটু। 1 2 3, এর মধ্যে কি ছিল, এই অবস্থায় ছিল, আমি আগের অবস্থাটা লিখি। তার মানে এখানে ছিল 3টা, এখানে ছিল 1টা হাইড্রোজেন, আর এখানে ছিল 2টা হাইড্রোজেন, এই অবস্থায় ছিল। বর্তমানে এখন কি হবে বলছে, দ্বিবন্ধনের মধ্যে যে একটা বন্ধন ভেঙে যাবে। এখন যদি একটা বন্ধন ভেঙে যায় তাহলে আগে লিখি প্রত্যেকটা জায়গার মধ্যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই অবস্থায় ছিল। এখন যদি এই বন্ধনটা ভেঙে যায় তাহলে কি হবে, একটা বন্ধন ফাঁকা হয়ে গেল। এই ফাঁকাটার মধ্যে কে চলে আসবে, এই ফাঁকাটা চলে আসবে ব্রোমিন, এই ফাঁকাটার মধ্যে চলে আসবে ব্রোমিন। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যখন ব্রোমিনটা যুক্ত হলো তখন আমাদের কি উৎপন্ন হলো, প্রথমটা কি CH3 পরেরটা কি, পরেরটা হচ্ছে CHBr, এর পরেরটা কি CH2Br। একটু মনে রাখো এখানে এইভাবে যুক্ত হলো। আমি কিন্তু তোমাদের জন্য একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে করে সহজে সেটা বুঝতে পারো। আর এটার নাম কি ছিল এই যৌগটা, মিথেন ইথেন প্রোপেন, এটা হলো প্রোপিন, এর সাথে ব্রোমিন যুক্ত হয়েছে, তাহলে এটা যে উৎপন্ন হলো ডাইব্রোমো প্রোপেন, এটা হচ্ছে ডাইব্রোমো প্রোপেন। একটু মনে রাখো এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা দিতে পারতাম। এখন প্রোপিন কোন কোন জায়গায় যুক্ত হয়েছে, ব্রোমিনটা কোন কোন জায়গায় যুক্ত হয়েছে, আমরা এখান থেকে যদি নাম্বার দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কত 3 নাম্বার, তার মানে 2 এর মধ্যে এবং 3 এর মধ্যে কিন্তু যুক্ত হয়েছে। তার মানে কি আমরা দিতে পারতাম এটা 2,3 ডাইব্রোমো প্রোপেন, এটা মনে রাখো যেভাবে, অথবা ডাইব্রোমো প্রোপেন লিখলে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ব্রোমিনটা এখানে সেটা কি ছিল, লাল বর্ণের, এটা ছিল লাল বর্ণের ব্রোমিন যে যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যালকিনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করার ফলে যা উৎপন্ন হলো সেই ডাইব্রোমো প্রোপেন, সেটা হলো বর্ণহীন, অর্থাৎ কালারটা বিনষ্ট হয়ে যায়। আর এই কালার যে চেঞ্জ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর সেটাই হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। তোমাদের এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেকভাবে ভালোভাবে অনেক পরীক্ষার মধ্যে চলে আসে। আমি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। এবার 4 নাম্বার যে ধর্ম সেটা হচ্ছে অ্যালকিনের জারণ, 4 নাম্বারে আমরা যাচ্ছি অ্যালকিনের জারণ ধর্ম। এটা কি করে, অবশ্যই সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। কার দ্বারা, পটাশিয়াম KMnO4, এটার দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণটা হয়। সেটা কিভাবে দেখো, এখন আমরা যেটা করব, যে কোনো একটা যৌগ নেই, অ্যালকিন নেই, C2H4, এর সাথে আমরা নেব হচ্ছে পানি, আর এখান থেকে দেখো আমি লিখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে যদি অক্সিজেনকে লেখা হয় তখন সেটাকে বলা হয় জাইমান অক্সিজেন। সেই জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে KMnO4। এটা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে, প্রথম বিক্রিয়া করবে কে, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রথম বিক্রিয়া হবে, সেই বিক্রিয়ার মাধ্যমে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। সেই জাইমান অক্সিজেন যখন এটার সাথে তোমার যুক্ত হয়ে যাবে তখন উৎপন্ন হবে CH3 আর COOH। এটা একটু মনে রাখবে, সেখানে যে উৎপন্ন হয়ে গেল, সরি, এটা কি উৎপন্ন হবে দেখো, সেটা হলো CH2OH। এই যে যৌগটা, এটা হচ্ছে গ্লাইকল, এটা হলো গ্লাইকল, কিন্তু এই গ্লাইকলটার নাম কি, সেই গ্লাইকলটার নাম, কার্বন সংখ্যা হচ্ছে যেহেতু 2, অর্থাৎ ইথিলিন গ্লাইকল, এটার নাম হচ্ছে ইথিলিন
ইথিলিন গ্লাইকল, এটা নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখন এটা কিভাবে হলো আমি একটু তোমাদের দেখাতে চাই, সেটা কিভাবে। এখানে কি ছিল, C2H4 অর্থাৎ CH2 দ্বিবন্ধন CH2 এইভাবে ছিল। এর সাথে যুক্ত হবে কি পানি এবং জাইমান অক্সিজেন। লক্ষ্য করো এই যে পানি এবং জাইমান অক্সিজেনটা ছিল, অর্থাৎ এখানে H2O আর একটা জাইমান অক্সিজেন, এখান থেকে কিন্তু পাই দুইটা হাইড্রোক্সিল অর্থাৎ OH পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় OH। দেখো আমরা দুইটা পাই কিন্তু OH, এই যে দুইটা যে পেলাম এই দুইটাই কি হবে, এখান থেকে যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। এখানে কে থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট O4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় প্রথম উৎপন্ন হবে জাইমান অক্সিজেন। আর তখন এই যে দ্বিবন্ধনটা ছিল প্রথমেই এই অবস্থায় ছিল CH2 এটা তো ছিল, এখন যখন এটা চলে যায়, এটা চলে যাওয়ার পরে আরেকটা কি হয়ে যায়, খালি হয়ে যায় না, আরেকটা বন্ধন খালি হয়ে যায়। আমরা এটা পাশেও দিতে পারি, এখানে এইভাবে দিতে পারি, এটার সাথে যুক্ত হয় OH এবং OHটা যুক্ত হয়ে যায়, আর এটাই হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটাকে তুমি এইভাবে পাশেও লিখতে পারো, এটাকে আমরা এইভাবে লিখি, অনেক সময় আমরা এইভাবে লিখি CH2OH বন্ধন CH2OH, আর এটাই হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখন এটা কিন্তু একটু মনে রাখো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণটা এটা নেওয়া হয়, এটা কিন্তু মনে রাখতে হবে এই দ্রবণটা কি, এটা হচ্ছে গোলাপি বর্ণের, গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা নেওয়া হয় সেটা হচ্ছে গোলাপি বর্ণের। আর এটা যখন উৎপন্ন হয়ে যায় এটা উৎপন্ন হবে বর্ণহীন, বর্ণহীন। এটাও কিন্তু অসম্পৃক্ততার আরেকটা পরীক্ষা। আগে ছিল ব্রোমিন দ্রবণের পরীক্ষা, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ, সেটা হচ্ছে গোলাপি বর্ণের। তখন বিক্রিয়া করলে যে গ্লাইকল উৎপন্ন হয় সেই গ্লাইকলটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। এই বর্ণহীনতাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যালকিনের যেই বৈশিষ্ট্যগুলো ছিল, যে ধর্মগুলো ছিল, সেই ধর্মগুলা। আরেকটা বাকি আছে, অ্যালকিন কি করতে পারে, পলিমারকরণ বিক্রিয়া অর্থাৎ পলিমার গঠন করতে পারে। সেটা কিভাবে, পলিমার 5 নাম্বার, পলিমারকরণ। এই পলিমারকরণের মধ্যে, পলিমারকরণ মানে হচ্ছে অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে তখন পলিমার গঠন করে। যেমন সেটা হচ্ছে C2H4, এটা যখন থাকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা। এখন এটার অসংখ্য অণু একত্রে যুক্ত হবে, যেমন CH2 ডাবল বন্ড CH2 এর কতগুলা n সংখ্যক একত্রে যুক্ত হবে, এবং এখানে কিন্তু কত রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে রাখতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1000 atm চাপ, এটা লাগবে। তখন এটা কি হবে, এই বন্ধনটা ভেঙে যায়, n সংখ্যক, এখানে কিন্তু অগণিত, n এর মান কত সেটা তো আমাদের জানা না, অনেকগুলো। তখন এটা ভেঙে গেলে কি হয়ে যায় দেখো, CH2 আর একটা বন্ধন কি খালি হয়ে গেল, এই একটা বন্ধন খালি হয়ে যায়, তখন ভেঙে বড় একটা শিকল তৈরি হয় n সংখ্যক, আর এটাই হচ্ছে পলিমারকরণ। বিক্রিয়াটা কি, পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে সেটা তৈরি হয়ে যায়। আর এই যে এটা n সংখ্যক ইথিন থেকে তৈরি হলো না, n সংখ্যক ইথিন, আর তখন এখানে যেহেতু অনেকগুলো যুক্ত হয়েছে পলিমারকরণের মাধ্যমে, আর এটার নাম হলো পলিইথিন, পলিইথিন উৎপন্ন হলো। এই যে পলিথিন, সেই পলিথিনটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো। এটাই হচ্ছে অ্যালকিনের যে ধর্মগুলো ছিল তার বিস্তারিত আলোচনা। আমি আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছো। তোমরা বাড়িতে বিক্রিয়াগুলো লিখবা, দেখবা, তোমরা করতে পারবা অবশ্যই। আমি চাই তোমরা প্রত্যেকে এভাবে ভালোভাবে পড়াশোনার মাধ্যমে একজন ভালো শিক্ষার্থী হয়ে ওঠো। তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।